বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সহ সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, এমনকি লেখক শিল্পীরাও অংশগ্রহণ করেছেন। এই যে সংগঠিত শক্তিগুলো, আমি মনে করি এই সংগঠিত শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি দরকার, নইলে সরকার আবার বেদখল হয়ে যাবে। এমনিতে তো আমাদের রাষ্ট্র বেদখলই হয়ে থাকে, মাঝে মধ্যে আমাদের দখলমুক্ত করতে হয়, এটা হচ্ছে দখলমুক্ত করার একটা সময়, কিন্তু আবার বেদখল করার নানা রকম প্রক্রিয়া চলছে। বাংলাদেশে আসলে আমরা এটা আমাদের এটা একটা শক্তির জায়গা যে বাংলাদেশে জনগণের যে অভ্যুদয় কিংবা অভ্যুত্থান কিংবা তাদের প্রতিরোধ, সেটা বারবারই তৈরি হয়। একটা কথা আছে যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ অপ্রতিরোধ্য। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহটা আসলে ঠেকানো যায় না, ওইটা বের হতে থাকে। এটাও পাশাপাশি একটা চিন্তার বিষয় যে আমাদের এই অভ্যুত্থান হয়, জনগণ জীবন দেয় এবং বিজয় ছিনিয়ে আনে, এবং আবার বিজয়ের পরেই আবার পরাজয়ের সূচনা হয়। আমরা ৭১-এর পরেও এটা দেখেছি, ৯০-এর পরে দেখেছি, এখনও কিন্তু একটা উদ্বেগের বিষয় আছে। তো এইবারের গণ অভ্যুত্থান এটাকে গণ অভ্যুত্থান, অবশ্যই গণ অভ্যুত্থান, এইরকম সর্বব্যাপী, একেবারে শিশু থেকে শুরু করে অভিভাবক, প্রথমে শিক্ষার্থী, তারপরে তাদের উপরে যখন নিপীড়ন নেমে আসছে তখন শিক্ষকরা, অভিভাবকরা, শ্রমিক, তারপর আইনজীবী, সাংবাদিক, সকল পর্যায়ের পেশাজীবী সম্মিলিতভাবে এরকম একটা ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এইটার এই মাত্রায় এটা কিন্তু খুব খুব অসাধারণ একটা বিষয়। তো এই অভ্যুদয়ের একটা বড় এইবারের অভ্যুত্থানের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কোনো রাজনৈতিক দল ছিল না এটার মধ্যে। আমরা ৬৯-এ রাজনৈতিক দল দেখেছি, তারা নেতৃত্ব দিয়েছে। ৭১ সালে অবশ্যই রাজনৈতিক দল ছিল। ৯০ সালের গণ অভ্যুত্থান, সেখানে ৩ জোট ছিল। এইবারে কোনো জোট বা রাজনৈতিক দল ছিল না। রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে, যেমন বাম গণতান্ত্রিক জোট প্রথম থেকেই সমর্থন দিয়েছে। তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিএনপির মতো দল অনেক পরে এসে তারা বলেছে যে আমরা সমর্থন দিচ্ছি, কিন্তু তারা কেউই প্রধান ধারায় ছিল না। মূলধারা একেবারেই শিক্ষার্থীরা, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নামটাও খুবই উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এইটা যে সম্ভব হবে, কারণ বাংলাদেশে এই স্বৈরতন্ত্রী শাসন বা এই ফ্যাসিবাদী শাসন, এটা এমন একটা খুঁটি গেড়ে বসেছিল আন্তর্জাতিক এবং দেশীয় নানা রকম শক্তির উপর দাঁড়িয়ে। এটাকে নড়ানো যাবে, এটা কোনো রাজনৈতিক দলও ভাবতে পারেনি। সেখানে অনভিজ্ঞ শিক্ষার্থীরা তারা এটা করতে পারবে, এটা যে অন্তর্গত শক্তিটা, ওইটা আমি মনে করি বাংলাদেশের অন্তর্গত শক্তি। তো এখন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার যে পরাজয় কিংবা পতন, এটা প্রত্যেকটা দেশে, যে কোনো দেশে অনেক বড় আকারের স্বৈরতন্ত্র যখন পতন হয় তখন একটা অনিশ্চয়তা দেখা যায়। কারণ প্রতিষ্ঠানগুলোকে তারা শেষ করে ফেলে, কোনো প্রতিষ্ঠান কাজ করে না, গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করে না, সংগঠিত শক্তি ঠিকমতো কাজ করতে পারে না। তখন একটা দেখা যায় যে যখন স্বৈরতন্ত্রের পতন হয় তখন একটা অনিশ্চয়তার মধ্যে নানা রকম প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নানান রকম তৎপরতা করতে থাকে। আমরা এটা বিভিন্ন দেশের অভিজ্ঞতা দেখেছি। বাংলাদেশে কিন্তু এইরকম একটা পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, এই মুখোমুখি হতে হয়েছে আমাদের। যখন ২টার সময় আমরা বুঝতে পারলাম যে চলে যাচ্ছে শেখ হাসিনা এবং সারা দেশে মানুষের ঢল নামলো, সেই সময়ে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপস্থিতিটা সে সময় ছিল না। কয়েক ঘন্টা তাদের অনুপস্থিতির মধ্যে এমন কিছু ঘটনা ঘটলো যেগুলো পরবর্তী পুরো রাত জুড়ে এই যে অনিশ্চয়তা কিংবা ভাঙচুর, তারপর সাম্প্রদায়িক হামলা, এই ঘটনাগুলোর একটা তৈরি করলো আর কি। কোনো নেতৃত্ব নাই, কোনো দিক নির্দেশনা নাই। সামরিক বাহিনী কর্তৃত্ব নিয়েছে, কিন্তু তাদের কোনো প্রস্তুতি ছিল বলে মনে হয় না। এই পুরো জিনিসটাকে গোছাইতে হবে, এই ধরনের একটা সম্ভাবনাকে তারা সামনে রেখে এই ধরনের যেরকম প্রস্তুতি থাকা দরকার ছিল সেটা ছিল না। তার ফলে এই আমরা কিছু ঘটনা দেখেছি যেটা বিজয়কে কলঙ্কিত করার মতো কিংবা আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো। এখন সরকার, বর্তমান সময়ে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা, এখন সেনাবাহিনী একটা বলা যায় যে তারা নির্ধারণ করছে অনেক কিছু, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপস্থিতি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন তারা কিভাবে পুরো জিনিসটাকে করে, কারণ
তারা যখন বলছে যে সহিংসতা বন্ধ করো, সাম্প্রদায়িক হামলা বন্ধ করো, এটা 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 খুব গুরুত্বপূর্ণ। এবং মানে প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে এমন একটা বাংলাদেশ আমাদের করতে হবে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে, সর্বজনের কর্তৃত্ব থাকবে, সেখানে অংশগ্রহণ থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করার জন্য এখন খুব সতর্কতা দরকার। 90-এর পরে যেমন 3 জোট একটা রূপরেখা ছিল, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট, বিএনপি নেতৃত্বাধীন জোট এবং বামপন্থীদের 3 জোট একটা রূপরেখা দিয়েছিল। সেই রূপরেখা কিন্তু কিছুই বাস্তবায়ন হয়নি। সাথে সেই সময় 80 দশকে জামাতে ইসলামী এই 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 তাদের সাথে যোগ করে, মানে আওয়ামী লীগ এবং বিএনপির সাথে যোগ করে জামাতে ইসলামী আন্দোলনের মধ্যে ছিল। জামাতে ইসলামী সেই সময় বিএনপির অংশীদারে পরিণত হয়ে যায় এবং পরবর্তীকালে আমরা জানি যে অনেক জাতীয় স্বার্থবিরোধী তৎপরতা সেখানে তৈরি হয়। এবং বাংলাদেশ 91 সালে এমন মনে আছে সেই সময় 71-এর মতো একটা ভাব তৈরি হয়েছিল যে আমরা স্বৈরশাসন থেকে মুক্ত হয়েছি। সেই সময় প্রফেসর রেহমান সোবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স হয়েছিল, দেশের সবাই সব বেশি মানে বিদ্বজ্জনেরা তখন অংশগ্রহণ করেছিলেন, বাংলাদেশ ভবিষ্যৎ কীভাবে দাঁড়াবে সেটার জন্য সকল ক্ষেত্রে কাজ হয়েছিল, যেটার পুরোটা আবার বাংলায় আমি সারসংক্ষেপ করে একটা বইও লিখেছিলাম। কিছুই কাজ হয়নি, মানে কোনো রাজনৈতিক দলগুলিকে কোনো গুরুত্বই দেয়নি। তার ফলে আবার দেশ আবার ওই সেই আগের ধারায়, মানে হুসাইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক, তিনি যে রাস্তাটা তৈরি করলেন, পরবর্তীকালে যারা নির্বাচিত সরকার কিংবা বেসামরিক সরকার, তারা কিন্তু ওই সামরিক সরকারকে উচ্ছেদ করেছে, কিন্তু ওই সামরিক সরকারের দেখানো পথেই আবার তারা গেছে। জাতীয় স্বার্থবিরোধী চুক্তি হতে থাকলো, জনস্বার্থবিরোধী শিক্ষা চিকিৎসা, কোথাও কোনো কিছু বাস্তবায়ন হয়নি। জনগণ যারা এই এই পরিবর্তনের মূল শক্তি, তারা তাদেরকে ক্ষমতাচ্যুত করেই এটা সম্ভব হয়। মানে জনগণের ক্ষমতার ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ, যে জনগণের হাতে ক্ষমতা কতটা থাকছে। জনগণ যদি ক্ষমতা থেকে সরে যায়, তখনই দেখা যায় যে জনবিরোধী শক্তিগুলো আবার চলে আসে। তার মধ্যে আপনি অর্থনৈতিকভাবে যারা সম্পদ কেন্দ্রীভবন হচ্ছে তাদের হাতে, যারা দখলদার কিংবা যারা সাম্প্রদায়িক, যারা অন্য অন্য দেশের স্বার্থ রক্ষা করে এখানে বসে বসে, এই ধরনের অনেক গোষ্ঠী তৈরি হয় দেশি বিদেশি। সেটা আমরা 90-এর পরে দেখেছি। ওই অভিজ্ঞতাটা আমাদের মনে রাখা দরকার। এই সময় এসে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে একটা প্রধান পক্ষ। এর বাইরে বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা কাজ করেছিল, এর বাইরে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সহ সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, এমনকি লেখক শিল্পীরাও অংশগ্রহণ করেছিল। এই যে সংগঠিত শক্তিগুলো, আমি মনে করি এই সংগঠিত শক্তিগুলোর সক্রিয় উপস্থিতি দরকার, নইলে সরকার আবার বেদখল হয়ে যাবে। এমনিতে তো আমাদের রাষ্ট্র বেদখলই হয়ে থাকে, মাঝে মধ্যে আমাদের দখলমুক্ত করতে হয়, এটা হচ্ছে দখলমুক্ত করার একটা সময়, কিন্তু আবার বেদখল করার নানা রকম প্রক্রিয়া চলছে।